গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 16ই ডিসেম্বর, বারটা হলো সোমবার। কালকে রাতে খাওয়া দাওয়া করার পর রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করতে পারিনি। বাসন ছিল সিঙ্কে, সেই সাথে গ্যাস ট্যাস কোনো কিছুই মোছা হয়নি। খাওয়া দাওয়া করে কোনো প্রকারে রান্নাঘরটা মোটামুটি একটু ক্লিন করে শুয়ে পড়েছিলাম। সর্দিটা আমার এত পরিমাণে লেগে গেছে যে আমি রাতে ঠিকঠাক ঘুমোতেও পারিনি, তাই সকালবেলায় উঠতেও আমার খুব অসুবিধা হচ্ছিল, মাথা ভারী হয়ে আছে। তো সকালবেলায় উঠে রান্নাঘরে গিয়ে দেখছি মণ্ডলবাবু রান্নাঘরে যে বাসনগুলো ছিল বেশিরভাগটাই ধুয়ে ফেলেছে। বড় বড় যে বাসনগুলো ছিল সেগুলো আবার কল থেকেও ধুয়ে এনে রেখেছে। আমি ওকে বলেছিলাম তুমি রেখে দেবে, একটু বেলা হলে আমি ধুয়ে নেব, কারণ ট্যাঙ্কির জল এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে হাত দিলে আরও বেশি সমস্যা হচ্ছে আমার। ও তো আমার মানা শুনলো না, ও বললো আমি যখন হাত দিয়েছি আমি বাসনগুলো ধুয়ে দিই, তুমি বরঞ্চ বাকি কাজগুলো করে নাও। তো আমিও ঘরে এসে বিছানাটা তুলে এখন ঘর দুটো একটু ঝাড় দিয়ে নেব। কালকে তো তোমাদের বলেছিলাম আজকে আমাদের বহরমপুরে যাওয়ার কথা আছে, তো আজকে আমরা বহরমপুরে যাব। শরীরটা একটু বেশি খারাপ হয়েছে বলে একবার ভাবছিলাম যাব না, তারপরে ভাবলাম যদি বেশি শরীর খারাপ হয় ওখানে গিয়ে না হয় একটু ডাক্তার দেখিয়ে নেব, তবে ওখানে যাওয়াটাও আমার ভীষণ দরকার। তো যাই হোক, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে আমি একবারে স্নান করে নিয়েছি, আর স্নান করার সময় কিছু জামাকাপড় ছিল সেগুলো একটু কাচাকাচিও করে নিয়েছি। সকাল সকাল কেচে দিলাম, আশা করি যাওয়ার আগে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে আর আমি তুলে রেখে যেতে পারবো। কালকে সন্ধ্যাবেলায় যখন ঠাকুমা আর ভাইপো এসেছিল তখন তো পিঠে মিষ্টি এগুলো এনেছিল। কালকে আর তোমাদের দেখানো হয়নি, সত্যি কথা বলতে আমি নিজেও দেখিনি। ওই কেটলিতে করে পাঠিয়েছিল, তখন একদম পিঠেটা গরম ছিল। ওই কেটলি ধরে আমি মিটকেসের মধ্যে রেখে দিয়েছিলাম। পিঠেগুলো এত নরম তুলতুলে হয়েছে, আমি ওই কেটলি থেকে না তুলতে পারছিলাম না, তুলতে গিয়ে ভেঙে যাচ্ছিল, তো সেই জন্যে গামলাতে ঢাললাম। তো বৌদি অনেক পিঠে পাঠিয়েছে, অত পিঠে না আমি একা খাবো না, মণ্ডলবাবুকে তো দিয়েছি, সেই সাথে আরও সবাইকে দেব। তো মণ্ডলবাবুর আজকে পিঠে খেতে বেশ ভালো লাগছে, কারণ পিঠেটা না খুব কড়া মিষ্টি হয়নি। এমনিতে মণ্ডলবাবু একটু হালকা মিষ্টি পছন্দ করে। আজকে আমরা আমাদের সকালের খাবারটা পিঠে দিয়েই সারবো। না, আমি এখনও খেতে বসিনি, মণ্ডলবাবু খাচ্ছে, আমি একটু পরে খাবো। তো আমি কিছুক্ষণ আগেই থাইরয়েডের ওষুধটা খেয়েছি, তো সেই জন্যে আমি একটু দেরি করে খাচ্ছি। তো এখন যাচ্ছি আগে ছোটিকে পিঠে দিতে, সেই সাথে কাকিমাকেও দেব। মনে আছে কিছুদিন আগে কাকিমা এই পিঠে বানিয়েছিল, তবে কাকিমার এই পিঠেটা খুব একটা ভালো হয় না, একটু শক্ত হয়ে যায়। কাকিমা শুধু বলে বৌমা তোমরা কী করে বানাও গো। সত্যি কথা বলতে কী করে বানাই আমি জানি না, তবে আমার বাড়ির লোক সত্যিই এই পিঠেগুলো খুব ভালো বানায়, আর আমার তো খেতে খুব ভালো লাগে। কিন্তু মণ্ডলবাবুর ভয়ে না আমি খুব বেশি খেতে পারি না। ভিজানো পিঠে খেতে আমি খুব ভালোবাসি। বৌদি যতগুলো পিঠে পাঠিয়েছে আমি হয়তো সারাদিনে টুকটুক করে সবই খেয়ে ফেলতে পারতাম, কিন্তু কথায় বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু। না বাবা, আমার লোভ করে দরকার নেই, এমনিতেই আমি সত্যিই একটু এখন ভয়ে থাকি। তো আমিও 4 পিস নিয়ে বসে পড়েছি খেতে। আর এই যে নেতুবাবুর হাতে যেটা দেখছো, এটা নেতুবাবুর বাবাকে দিয়ে কালকে আনানো হয়েছে, এটা টেনেছি আর কাজ করেছি কালকে। তো যাই হোক, এখন নেতুবাবুও চলে এসেছে, তবে ও এখন পিঠে খাবে না বলছে, ও এমনি আমার সঙ্গে একটু গল্প করছে। তো আমি খাওয়ার পর যাব কাকিমাকে দিতে, তবে কাকিমা এখন বাড়িতে নেই, কাকিমা স্কুলে গেছে খিচুড়ি আনতে, মানে অক্কবাবুর খিচুড়ি। অক্কবাবুরা বাড়িতে নেই, তবে খিচুড়িটা কাকিমা নিয়ে আসে, সেই সাথে ডিম দেয়, সেটাও নিয়ে আসে। তো এদিকে দেখছি কাকিমা চলে এসেছে, ছোটিকে ডিম দিতে এসেছিল, নেতুবাবুর ডিমটা, আর আমি কাকিমাকে এখন পিঠে দিয়ে দিলাম। তো কাকিমা তো পিঠে পেয়ে খুব খুশি, কারণ আমার বাপের বাড়ির বানানো এই পিঠে খেতে কাকিমা খুব পছন্দ করে। আর কাকিমা এখনও সেই একই কথা বলছে, এত সুন্দর নরম তুলতুলে কি করে হয় গো বৌমা, আমি তো পারি না। কাকিমাকে বললাম আমার ঠাকুমার কাছ থেকে রেসিপিটা জেনে তারপর না হয় তোমাকে বলবো। তো কাকিমা বলছে আমি কয়েকদিন আগে আরও একবার বানিয়েছিলাম, কিন্তু সেবারও না শক্ত হয়েছিল। বাকি মণ্ডলবাবু যেদিন খেয়েছিল সেদিন তো তোমরা দেখেছো ও কী করছিল। তো এদিকে কাকিমা আবার কিছুটা পালং শাক আর ওই যে কি বলে পেঁয়াজ কলি দিয়ে গেল। তো এটা ভাবছি আমি নিয়ে যাব বহরমপুরে। আর মণ্ডলবাবু আজকে আমার সাইকেলটাকে বের করেছে, বাপ রে বাপ, না জানি কত মাস পর সাইকেলটাকে দেখলাম। সাইকেলটাই পাশের টিনের ঘরটাতে থাকে, তো আমার বের করা হয় না। মণ্ডলবাবু আসার পর বলেছিলাম সাইকেলটা বের করো একটু, তো আজকাল করতে করতে সময় হচ্ছিল না, আজকে যাওয়ার দিন আর আজকে বের করেছে। আর এদিকে এই পুচকুটার কাণ্ড দেখো, ওই দেখো সামনের দিকে একটা খয়েরি রঙের প্যান্ট পরে আছে, ওটা হলো আমার কাকা শ্বশুরের প্যান্ট, যেটা কাকিমা তারে মেলে দিয়েছিল, আর প্যান্টটা কোনোভাবে নিচে পড়ে গেছে, আর ওই বাচ্চাটা ওই প্যান্টটাকে একদম পেছনে নিয়ে চলে গেছে। তো আমি আবার কাকিমাকে ডেকে বললাম,
আর এদিকে মণ্ডলবাবু সাইকেলটাকে মুছে আবার নতুন করে একটু হাওয়া টাওয়া দিয়ে রাখছে। সাইকেলটা চালানোর সময়ই হলো না। তো যাই হোক, একটু বের করা হলো, আমি যে একটু চোখের দেখা দেখতে পেলাম এটাই অনেক। তো আবারও এই ঘরটাতেই আপাতত রেখে দেবে। তো সাইকেলটাকে ঠিক করে রেখে ও আবার এদিকে বেগুন গাছ থেকে দুটো বেগুন কাটছে। আসলে বেগুনের বীজ করার জন্যে দুটো বেগুন আমি পাকার জন্য রেখেছিলাম। তো একটা বেগুন তার মধ্যে না নষ্ট হয়ে গেছে। তো মণ্ডলবাবু বলছে এটা রেখে কি হবে, এটা ফেলে দিই। অর্ধেকটা ভালো ছিল, রাখা যেত। তো এদিকে একটা আছে বলে ও আবার ওটা ফেলে দিল। তো বলছে এই বেগুনটাকে কেটে তারপর সুতো দিয়ে বেঁধে না ছাদে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখবে, তাহলে বীজগুলো শুকিয়ে যাবে। তবে এই বেগুনটা যদি আরও 2-5 দিন পরে কাটা হতো বেশি ভালো হতো, আর একটু পাকতো। কিন্তু বেশি পাকাতে গেলে তখন আবার গাছ থেকে ঝরে পড়ার একটা সম্ভাবনা থাকতো। এর আগেও আমি বেশ কয়েকবার বেগুন পাকিয়েছি, কিন্তু সেই বেগুনটা হয় নষ্ট হয়ে যায়, আর না হলে গাছ থেকে ঝরে পড়ে যায়। তো মণ্ডলবাবুর সাথে আমিও ছাদে চলে এসেছি। আর আজকে যেহেতু বহরমপুরে যাব, তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে যাই। শীতকালে খুব বেশি জলের প্রয়োজন হয় না, আস্তে আস্তে আশা করি গাছগুলো খারাপ হবে না। তো এদিকে আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম। দুপুরে শুধু ভাতই করব, বাকি তরকারিপাতি সবই আছে। মণ্ডলবাবু ওখানে থাকতে বলেছিল ওর জন্য একটা নেল কাটার কিনতে। তো লাস্ট টাইম আমি যখন বহরমপুরে গেছিলাম তখন একটা নেল কাটার কিনেছিলাম সমবায়িকার থেকে। তো সমবায়িকার এই নেল কাটারগুলো না ভীষণ ভালো হয়, মানে ব্যবহার করতে অনেকটা সুবিধা হয়, একটু বড়সড় আছে। তো মণ্ডলবাবুর তো খুব পছন্দ হয়েছে। আরও এদিকে এখন ব্যাগপত্র নামাচ্ছে, কারণ আমাদের গোছ কাজ শুরু করতে হবে। ওর ব্যাগ গোছানো হয়ে গেছে, বাস আমার জন্যে এই ব্যাগটা নামালো, কারণ আমাকে এখান থেকে সমস্ত কিছু নিয়ে যেতে হবে। বহরমপুর থেকে টুকটুক করে সবই প্রায় আমি বাড়িতে নিয়ে এসেছি। বিশেষ করে শীতকালে গায়ে দেওয়ার জন্যে তেমন কিছু নেই ওখানে। তো আমাদেরকে এখান থেকে আবার বয়ে নিয়ে যেতে হবে, না হলে রাত্রে ভীষণ কষ্ট হবে। তার উপরে ঠান্ডাটাও এখন বেশ ভালোই পড়েছে। তো ওদিকে নেতুবাবু এখন খেলতে যাচ্ছে। আর দেখো নেতুবাবুর হাতের উনুনটা এত সুন্দর, এত কিউট। ওর এই উনুনটা দেখলে না আমারও খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় কখনো এরকম উনুন আমি পাইনি, যদি পেতাম তাহলে নেতুর মতো আমিও একটু খেলতাম। নেতুবাবুর দিদা নেতুবাবুকে এই উনুনটা বানিয়ে দিয়েছে। ওদিকে চলে গেল খেলতে, আর আমিও এদিকে ফ্রিজে যত তরকারিপাতি ছিল সব কিছু বের করে নিয়ে এসেছি। আমি কয়েকদিন ধরে শুধু রান্নাই করে গেছি, কিন্তু খাবার দাবার শেষ করতে পারিনি। জানি না আজকেও শেষ করতে পারবো কি না। তবে হ্যাঁ, এই খাবার দাবার সবাই ভাগযোগ করে খাবো। খাবারগুলো একটু গরম করতে হবে, তবে এখনই গরম করছি না। হাতে আমার একটু কাজ আছে, সেগুলো করে নিই, কারণ মণ্ডলবাবুও ওদিকে একটু কাজ করছে। ওর হাতের কাজ শেষ হবে তারপরেই খাবে বলল। এদিকে আমার ঝুড়ি ভর্তি বাসন হয়েছে, তো বাসনগুলোকে একটু স্ট্যান্ডে রেখে দিচ্ছি। বাড়িতে আসবো তারপর বাসনগুলো তুলে রাখবো, কারণ মণ্ডলবাবু আসার পর একটা একটা করে অনেক বাসন বেরিয়ে গেছে। এদিকে আমার সময় হয়ে গেছে খাওয়ার, তাই এখন এই সমস্ত কিছু একটু গরম করব। তবে এত তরকারি আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয়। এখান থেকে কিছু ছোটিকে দেব, কিছু কাকিমাকে দেব। কালকে রাত্রে যেহেতু সবাই বিরিয়ানি খেয়েছিলাম, তাই দুপুরের খাবার দাবারগুলো না সব ধরাই ছিল। ডালটা তো ছুঁয়েও দেখা হয়নি। তো কাকিমাকে বললাম যে কাকিমা আমার ফ্রিজে তরকারি আছে, তুমি কি খাবে? তো কাকিমা বলল দিয়ে যাও বৌমা। কোনো কিছু রান্না করে ফেলতে এত খারাপ লাগে। একটা সময় ছিল যখন শুধু চাল কুমড়ো ভাজা আর ভাতই করতাম, দুবেলা ওই একই খাবার খেতাম, তখন তোমরা অনেকেই আমাকে কৃপণ বলতে। এখন দেখো কত কিছু রান্না করছি, তাও দেখো শেষ হচ্ছে না। তো একেই বলে সময়। আর আমাদের দুজনারই না এই অভ্যাসটা রয়ে গেছে, আমরা এক তরকারি ভাত খেতেই বেশি পছন্দ করি। বেশি রান্না করলেও না বেশি খেতে পারি না। তবে হ্যাঁ, পিঠে পুলি হলে আমি একটু খেতে ভালোবাসি, কিন্তু সেটা মণ্ডলবাবু আমাকে খুব একটা খেতে দেয় না। তো যাই হোক, এদিকে নিচে এসে দেখছি তাপসবাবু আজকে মাঠ থেকে টাটকা টাটকা বেলে শাক এনেছে। আরও বললো শাকটা নিয়ে যেতে আমাকে। তো নিয়ে যাই, বহরমপুরে গিয়ে সময় পেলে মণ্ডলবাবুকে শাকটা করে দেব। আমাদের মোটামুটি সমস্ত গোছগাছ কমপ্লিট। মণ্ডলবাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখনও ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছে। আসছি। আজকে আমরা অন্যান্য দিনের তুলনায় একটু সকাল করেই বেরোলাম, কারণ আজকে আমাদের ইচ্ছে আছে যাওয়ার পথে একটু অক্কবাবুর সাথে দেখা করে যাব। আসলে অক্কবাবুর মামার বাড়িটা আমাদের যাওয়ার পথেই পড়বে। তো অক্ক যেহেতু বাড়িতে নেই, আর যাওয়ার সময় ওর জেঠুর সঙ্গে দেখা হয়নি, ওর জেঠুরও মনটা একটু খারাপ করছে। তো আমি ওকে বলেছিলাম যে তাহলে যাওয়ার পথে একবার দেখা করে গেলে তো হয়।
তো দেখা যাক দেখা হয় কি না। বেরোলাম তো আগে আগে। তো এদিকে নেতুবাবুকে বললাম তোমার জেঠু চলে যাচ্ছে, তুমি একটু জড়িয়ে ধরে বাই করে এসো। ও খেলা করছিল, খেলার দিকেই মনটা ছিল। তো যাই হোক, আমার কথা শুনে আবার জেঠুকে গেল বাই করতে। আর আমি এখন মন্দিরে একটু প্রণাম করে রাস্তার এপারে চলে এসেছি। আর মণ্ডলবাবু এখন গেছে মন্দিরে প্রণাম করতে। তো এদিকে একটা টোটোও চলে এসেছে, বললাম একটু দাঁড়াতে। আর এদিকে তাপসবাবুর কোলে যে পুচকুটা, এটা হলো একটা দাদার মেয়ে। আমার যদি বহরমপুরে কাজ না থাকতো তাহলে মণ্ডলবাবু আরও 1-2 দিন বাড়িতে থাকতে পারতো। তো আমার কাজের জন্যেই আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। তবে আজকে যদি মণ্ডলবাবু একা বাড়ি থেকে যেত, আমি যদি ওর সঙ্গে না যেতাম, তাহলে আজকের দিনের গল্পটা অন্যরকমই হতো, সেই সাথে আমার মানসিক অবস্থাও। এই মুহূর্তে যেহেতু আমি মণ্ডলবাবুর সাথে যাচ্ছি, কষ্ট হলেও না সেই রকম কষ্ট হচ্ছিল না যতটা ও আমাকে ছেড়ে চলে গেলে হয়। তো এখনও আমার সাথে আছে বলে আমার ভালো লাগছে, কিন্তু এই মুহূর্তে আমি যখন ভিডিওটা এডিট করছি, এখন আমার খুব কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে, আমি যখন কোনো ভ্লগ এডিট করি, বিশেষ করে ও চলে যাওয়ার পর পুরনো যে ভ্লগগুলো এডিট করি, আবার নতুন করে না সেই মুহূর্তগুলোর অনুভূতিগুলো আমার আবার হয়। সেই কষ্টগুলো, সেই ভালো লাগাগুলো সমস্তটাই বলতে পারো, বেশি কষ্টটাই হয়। তখন মনে হয় ইস, কত জায়গা খামতি রয়ে গেছে, এই কাজগুলো আমি করতে পারতাম। নিজের ভ্লগ থেকেই আমি নিজে শিক্ষা নিই যে কোন কোনগুলো আমার ভুল হয়েছে, কোন কোনগুলো আমি ঠিক করেছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা বাজারে চলে এসেছি। আর কালকে আনন্দবাবু ওকে যে টি শার্টটা দিয়েছিল সেটা একটু পাল্টে নিল। আগেরটা একটু ছোট ছিল, একটু বড় সাইজ নিয়ে নিল। আর তারপরে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখান থেকে এখন আমরা নেব মিষ্টি। ওই যে বললাম অক্কবাবুর মামার বাড়িতে যাব, সেই সাথে ভাবছি বহরমপুরের জন্যেও একবারে এখান থেকেই একটু মিষ্টি নিয়ে নেব। আজকে আমাদের বাজারে হাটবার, তো আজকে আর হাট থেকে আমরা কিছু কিনিনি। মিষ্টি নিয়ে আমরা অটোতে বসে পড়েছি। আর এখন আমাদের অটো ছেড়েও দিল। মণ্ডলবাবু পেছনে বসেছে, কারণ দুটো ব্যাগ আছে, ব্যাগ দুটো পড়ে যেতে পারে। আর আমি বসেছি সামনে। আজকে আমরা আর বাস ধরলাম না, অটোতে গেলে আমাদের একটু সুবিধা হবে, যেহেতু অক্কবাবুর মামার বাড়িটা বাজার থেকে অনেকটাই আগে। কিন্তু অক্কবাবুর মামার বাড়িটা না একদম রাস্তার সঙ্গে লাগোয়া। তো সেই জন্যেই আমরা ভাবলাম যে অক্কবাবুর সাথে একটু দেখা করে যাই। ওখানে নামবো, ওখান থেকে দেখা করে আবার ওখান থেকে গাড়ি ধরে আমরা করিমপুর হয়ে তারপর বহরমপুরে যাব। তো আমার তো ভীষণ ভালো লাগছে, সেই সাথে ও জেঠুও খুব খুশি। সাধারণত ও জেঠু এই সমস্ত কাজ করতে একদমই রাজি হয় না, মানে কোথাও যাওয়ার কথা বললে ও কিন্তু খুব একটা রাজি হয় না যেতে। তবে আজকে একবার বলার সঙ্গে সঙ্গে ও রাজি হয়ে গেছে, কারণ অক্কবাবুর সাথে দেখা করার জন্যে ওরও মনটা ভীষণ খারাপ করছিল। আর বাড়িতে যদি এইরকম একটা ফুটফুটে বাচ্চা থাকে, তার সঙ্গে দেখা করতে তো সবারই ইচ্ছে করবে বলো। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা নেমে পড়েছি। আর এই যে অক্কবাবুর মামার বাড়ির সামনেই একদম নামিয়েছে। অপর্ণার বাপের বাড়িটা মেন রাস্তার সঙ্গে না হলে হয়তো অক্কবাবুর সঙ্গে দেখা হতো না। তো রাস্তা থেকে নেমেই একদম ওদের বাড়ি। তো আমরা চলে এসেছি। আর আমরা আগেই অপর্ণাকে ফোন করে বলেছিলাম যে আমরা আসছি। তো আজকে আবার অপর্ণাদেরও করিমপুরে যাওয়ার কথা আছে, তো ওরা রেডি হয়ে আমাদের জন্যই অপেক্ষা করছিল। অপর্ণাদের বাড়ির আশেপাশে বেশিরভাগ বাড়ি ওর রিলেটিভের, মানে ওর মামার বাড়ি, কাকার বাড়ি, জেঠুর বাড়ি সবই কাছাকাছি, মানে বাড়ির সঙ্গে বাড়ি লাগোয়া একদম। তো অক্কবাবু জেঠুকে দেখে জেঠুর কোলে আসতে চাইছে, এটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। ওর জেঠুর হাত বাড়ানোর আগে ও জেঠুর কোলে চলে এসেছে। মনে হচ্ছে ও জেঠুকে পেয়ে অনেক খুশি হয়েছে। জেঠুর বুকে দেখো হাত বোলাচ্ছে, এটা দেখে না আমার চোখে জল চলে এসেছে। আমি তো ভাবছিলাম হয়তো ও আমাদের ভুলেই গেছে। ওর জেঠু যেদিন এসেছিল সেদিন ও কান্না করছিল, জেঠুকে দেখে ভয় পাচ্ছিল। আর আজকেও জেঠুর কোলে ঝাঁপিয়ে আসছে। আর এদিকে জেঠু ভাইপোর এই দৃশ্য দেখে অপর্ণার জেঠিমা বলছে রক্ত রক্তকে চিনেই নাই। বাবা তুমি বাড়ি যাবে না? বাড়ি পুরো ফাঁকা বাবা। না জেমাকে যাও চশমা চশমা বাবা দেখো খুলেই দেবে। ওরে কপাল রে, তোকে একটুও বলে নিও। এ বাবা বাবা
তুই একটুও বলনি জেঠুকে বসবে? খাবো না, চলো বেরোই। কি খুশি হচ্ছে, কারো কাছে থাকে না। কত কিছু বলতে চাইছে জানো? নাও 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 নাও, পরিষ্কার একদম। এদিকে বড় বৌদি মানে অপর্ণার বৌদি আমাদের জন্য আবার চা করেছে, সেই সাথে মিষ্টিও দিতে চাইছিল। আমরা বললাম এক্ষুনি খেয়ে এসেছি, চা করার দরকার নেই, তাও দেখো চা দিয়ে দিয়েছে। তবে মিষ্টি আমরা আর খাইনি, তো চা বিস্কিট খাওয়া হলো। আর এদিকে অক্কবাবুর জেঠুও অক্কবাবুকে কাঁধে তুলে নিল। তো এখন আমরা বেরোবো। তো সত্যি মন খারাপ করলেও একটু হলেও ভালো লাগছে যে এখন আমরা সবাই মিলে একসঙ্গে করিমপুরে যাব। তো চলো আরও খানিকটা সময় আমরা অক্কবাবুর সঙ্গে কাটাতে পারবো। তো জেঠুর তো যেতে মনে হচ্ছে ইচ্ছেই করছে না, কিন্তু আমাদের সময়ও হয়ে যাচ্ছে, সেই সাথে ওরা আবার বাচ্চা নিয়ে ফিরে চলে আসবে, তাই আমরা আর বসলাম না। আমরা চলে এসেছি রাস্তাতে, আর এখন এখান থেকে আমরা অটো টোটো যা পাবো তাতে করেই করিমপুরের দিকে যাব। তো আমরা যেহেতু 6 জনা আছি, মানে অক্কবাবুকে ধরে 6 জনা, তো সেই জন্য আমাদের একটা টোটো লাগবে। তো আমাদের এখানে বেশ খানিকক্ষণ একটু অপেক্ষা করতে হয়েছে। আর এই অপেক্ষার মাঝখানে অক্কবাবু জেঠুর হাত ধরে বেশ খানিকক্ষণ একটু রাস্তায় হেঁটেও নিয়েছে। তো যাই হোক, খানিকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা টোটো পেয়ে গেছি। আমি তো বাড়িতে কয়েকদিন পরে চলে আসবো, অক্কবাবুরাও বাড়িতে চলে যাবে, আমার সঙ্গে তো তাড়াতাড়ি আবার দেখা হবে। তবে জেঠুর সঙ্গে দেখা হতে হয়তো বেশ খানিকটা সময় লাগবে। তো সেই জন্যে অক্কবাবুর জেঠুকে বললাম তুমি অক্কবাবুর পাশেই বসো। আর জেঠু ভাইপো অনেক গল্প করতে করতে এখন যাচ্ছে, সেই সাথে অক্কবাবুও ভীষণ উপভোগ করছে, ওর তো খুশির কোনো অন্ত নেই। তবে না, এই খুশি খুব বেশিক্ষণ আর থাকবে না, কারণ আমরা করিমপুরের ভেতরে চলে এসেছি, আর খানিকক্ষণ পরেই আমাদেরকে নামতে হবে। ওর জেঠুরও মনটা খারাপ করছে, সেই সাথে আমাদের অক্কবাবুর মুখটা দেখো, নামার সঙ্গে সঙ্গে ছেলের মুখটা পুরো কালো হয়ে গেছে, আর সেটা দেখে না আমাদের দুজনারই এত কষ্ট হচ্ছিল, মানে এখন বলতে গিয়েও হয়তো চোখে জল চলে আসছে। তবে এটা ঠিক, ওর সঙ্গে আমরা যতটা সময় থাকবো ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি সময় আমরা থাকতে পেরেছি। তো এদিকে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে মণ্ডলবাবু আগে বাসের টিকিটটা করে নিল। তো চলো এবার ব্যাগপত্র রেখে আমরা আমাদের সিটে বসে পড়েছি। আর এই মুহূর্তে মণ্ডলবাবুর মন কতটা খারাপ সেটা আশা করি ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো। যাই হোক, এদিকে আমরা বহরমপুরে পৌঁছে গেছি। তবে এখন আমরা ঘরে যাব না, আমরা যাব একটু ডাক্তারের কাছে, মানে আমি একটু হোমিওপ্যাথি ওষুধ নেব, তারপরেই যাব। আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছে, বাসের হাওয়াতে আরও বেশি প্রবলেম হচ্ছে। তো এখন বসে আছি কতক্ষণে ডাক্তারবাবু আসবেন। তো প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছে আমাদের, তারপর ডাক্তারবাবু এসেছেন। একটা বোন আমাকে এখানকার খবরটা দিয়েছে, ও বলেছে এই ডাক্তারবাবু খুব ভালো। তো আমি ভাবলাম আমারও কিছু সমস্যা চলছে, তো আমি একটু দেখিয়ে নিই ডাক্তারবাবুকে। তো আমি ডাক্তারবাবুকে সমস্যাগুলো বলতে গেলাম, বিশেষ করে এখন আমার ঠান্ডা লেগেছে, সেই সাথে আমার আরও কিছু সমস্যা আছে। ডাক্তারবাবু আমার সমস্যা তো অর্ধেক শুনলেন, অর্ধেক শুনলেনই না, কারণ আমি যতবার হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি ততবারই দেখেছি ওনারা সমস্ত কিছু জিজ্ঞেস করে তারপর ওষুধ দেন। আর আজকে আমি যে ডাক্তারবাবুর কাছে এসেছি, ওনাকে আমি আমার সমস্ত সমস্যাগুলো বলছিলাম, উনি পুরোটা শুনলেন না, আমাকে উপরন্তু বললেন আপনি কি একবারে সব সমস্যার ওষুধ নেবেন? তো হোমিওপ্যাথি ডাক্তার তো আমি এরকম আগে কখনো দেখিনি। যাই হোক, আজকে উনি আমাকে 900 টাকার ওষুধ দিয়েছেন। আজ পর্যন্ত কোনোদিন আমি হোমিওপ্যাথি ওষুধ 900 টাকার খাইনি, হয়তো 10 টাকা 200 টাকা 300 টাকার খেয়েছি, কিন্তু এত টাকার খাইনি। যাই হোক, ওষুধ নিয়ে আমরা চলে এসেছি, আর আসার পথে জলটাও নিয়ে নিয়েছি, মানে পাড়ায় যে দাদার কাছ থেকে জল নিই ওই দাদার কাছ থেকেই জলটা নিলাম। আর তারপর ঘরে সমস্ত কিছু রেখে আমরা চলে এসেছি বৌদির ফ্ল্যাটে। ভাবলাম একবারে বৌদিদের সঙ্গে একটু দেখা করে আসি, কালকে হয়তো সারাদিনে আর সময় পাবো না। তো বৌদিকে আসার আগে ফোন করেছিলাম, বৌদিরা আছে না গ্রামের বাড়িতে আছে। তো বৌদি হয়তো খানিকটা আন্দাজ করতে পেরেছে যে আমরা বহরমপুরে এসেছি। তবে এইদিকে আমার মা তো পুরো অবাক, ও তো ছুটে এসেছিল, ও ভেবেছিল হয়তো বাবা অফিস থেকে এসেছে, তবে না, দাদা নয়, আমরা এসেছি। তো আমাদের দেখে ও তো খানিকটা চমকে গেছে। আর এদিকে এখন শাশুড়ি মাকে কোলে তুলে মণ্ডলবাবু একটু দেখছে
শাশুড়ির ওজন ক কিলো বাড়লো। যখনই মণ্ডলবাবু আসে তখনই ওকে কোলে তুলে এই একটাই কথা বলে, দেখি ক কিলো ওজন বাড়লো। তো মণ্ডলবাবু বলল এবার একটু বেড়েছে ওজন। তো এদিকে বৌদি আমাদের জন্যে গরম গরম কফি বানিয়ে দিল, আর সেই সাথে নিয়ে এলো গরম গরম পাঁপড় ভাজা। তো বৌদি রাতের খাবারও খেতে বলছিল। ভাগ্যিস ফোন করে এসেছিলাম, আজকেই বৌদিরা গ্রামের বাড়ি থেকে এসেছে। লাস্ট কয়েকবার তো এমন হচ্ছিল যখন আমি বহরমপুরে আসছি তখন বৌদিরা গ্রামের বাড়িতে থাকছে। তো সেই জন্যে আজকে ভাবলাম দেখাটা করেই যাই। তো ভালোই হলো। তবে না, রাতের খাবার আজকে আর বৌদিদের ঘরে খাবো না, আমরা এখন বেরিয়ে যাব। তো অনেকক্ষণ বৌদির সঙ্গে বসে গল্প করলাম, সেই সাথে বৌদি আবার কলা দিয়ে দিল, মানে গ্রামের বাড়ি থেকে কলা এনেছে, আর সেই সাথে দিল 2টো পেঁয়াজ। আমি বাড়ি থেকে পেঁয়াজ আনতে ভুলে গেছি। তো বৌদিদের ঘর থেকে এখন চলে এসেছি আমাদের পাড়ার দোকানে। দোকান থেকে কয়েকটা ডিম আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে চলে এসেছি ঘরে। আর এখন ঘরে এসে ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, সেই সাথে একটু ডাল সিদ্ধ করেছি, আর এখন ডিম ভাজছি। আসার পথে মণ্ডলবাবু বলছিল বাইরে থেকে খাবারটা নিয়ে যাই। বাইরের খাবার বলতে সেই বিরিয়ানি অথবা রুটি খেতে হবে। রুটি খেতে মণ্ডলবাবু পছন্দ করে না, আর কালকে বিরিয়ানি খেয়েছি, আজকে আর আমার বাইরের খাবার খেতে ইচ্ছে হচ্ছিল না। তো সেই জন্যে ঘরে এসে সিদ্ধ ভাত করে নিয়েছি। এদিকে মণ্ডলবাবু ডাল সিদ্ধটাও মেখে নিয়েছে। তো চলো এখন আমরা তৃপ্তি করে রাতের খাবারটা খাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।